হ্যালো বন্ধুরা, ডেট টু লাভ মির এপিসোড 3 নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। তো বৃষ্টির মধ্যে এখানে উনবক যখন হংডোকে ফিরিয়ে আনে, হংডোর দিকে হাঁ করে তাকিয়ে থাকে, ওর রূপের দিকে মোহিত হয়ে থাকে। তারপর দুজনে মিলে একসাথে ছাতায় হাঁটতে গেলে উনবক ওর থেকে দূরে দূরে হাঁটে। এটাতে অস্বস্তি ফিল করে হংডো বলে, এটা তুমি কি করছো, এত দূরে হাঁটার কি আছে, চলো আমরা পাশাপাশি একসাথে হাঁটি। কিন্তু উনবক এরকমটা করে না। আর এটাতে হংডো অস্বস্তি ফিল করে ওখান থেকে ছুট লাগায়, ওখান থেকে দৌড়ে চলে যায়। বাড়ি যাওয়ার পরও ভাবে যে উনবককে যেরকমটা দেখেছিলাম তার থেকেও অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছে, অনেকটা বড় লম্বাও হয়ে গেছে। আমি সব কি ভাবছি, এসব ভাবা আমার উচিত নয়। তারপরের সিন আমরা উনবককে দেখি, ও এখানে নিজের বাড়িতে ঘুমোচ্ছে। পরের দিনকে এখানে হংডো অফিসে যাওয়ার পর অফিসের সকলেই ওকে দেখে ফিসফাস করতে শুরু করে, যেন ও এখানে কিছু একটা গন্ডগোল করেছে। তাই ও ভেবে নেয় যে এবারও প্রতিবাদ করবেই। তাই জন্য সকলের লিঙ্কে এখানেও একটা ভিডিও শেয়ার করে। সেই ভিডিওতেও দেখতে পায় যে ডিজাইনার হিয়ংগি ওরই ডিজাইন করা ব্যাগটা চুরি করেছে, মানে অ্যাকচুয়ালি ডোহিয়ংয়ের হাত থেকে নিয়েছে। এটা দেখার পর ওর কোম্পানির মালিক ওকে দেখে অনেক চিৎকার করতে থাকে, বলে তুমি এরকম সাহস করলে কি করে। ডিজাইনার হিয়ংগি বলে আমি কোম্পানি ছেড়ে দেবো। কিন্তু ইউনবকের কথাটা ওর মনে পড়ে যায়। হংডো তাই মনে সাহস জুগিয়ে বলে যে আমার কোনো দাম নেই নাকি, উনি চলে যেতে চাইলে ছেড়ে দিন। তখন ওর মালিক বলে তুমি বেরিয়ে যাও, তোমার এখানে কোনো দরকার নেই। ঠিক তখনই আমরা ওখানে দেখতে পাই ক্যামেলিয়ার সিএমও চলে আসে। ক্যামেলিয়ার সিএমও এসে এখানে বলে, আমি এখানে অ্যাকচুয়ালি হংডোর সাথে দেখা করতে এসেছি। আমি তোমার ব্যাগটা এখানে পছন্দ করেছিলাম, তোমার এই সুন্দর ব্যাগটা আমার খুবই ভালো লেগেছে, তাই তোমাকে আমি আমার কোম্পানিতে ডিজাইনার হিসাবে অ্যাপয়েন্ট করছি। এদিকে হংডো এক্সাইটেড হয়ে যায় ক্যামেলিয়ার মতো বড় একটা কোম্পানিতে কাজ পেয়ে, যেখানে ও প্রথম ডিজাইনার হিসাবে কাজে যাচ্ছে, কারোর আন্ডারে চাকর হিসাবে কাজ করার জন্য নয়। ওর এই ব্যাগটা ক্যামেলিয়ার সিওর প্রচুর পছন্দ হয়। এরপর ওকে বুঝিয়ে দেওয়া হয় কাজের ব্যাপারে, কাজের সমস্ত কিছুর ব্যাপারে আইডিয়া পাওয়ার পর হংডোকে ভালো মতো বোঝানো হয় যে এখানে যেন খুব কেয়ারলি কাজ করা হয়। ডিজাইনারের অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে যায়। হংডো প্রচুর এক্সাইটেড থাকে, ফাইনালি আমি একজন ডিজাইনার হিসেবে কাজ পেলাম। তারপরে সিনে উনবক ওই খুনিগুলোকে খুঁজতে থাকে, যেখানে ওর মনে পড়ে যায় একটা অতীতের ঘটনার ব্যাপারে। এরপর পুলিশ অফিসার উনবককে জিজ্ঞেস করে এই ব্যাগটা ওনার এখান থেকে হারিয়ে গেছিল না আগুন লাগার ঘটনার দিন। এখানে উনবকের মনে পড়ে যায় যে হ্যাঁ। তারপর ওর অ্যাসিস্ট্যান্ট উনা যখন জিজ্ঞেস করে যে কি এমন হয়েছিল, তখন এই বিষয়ে উনবক বলে আমি কিছু বলতে চাই না। কিন্তু তখনই ঠিক ওর মাথাটা ঘুরে যায়। উনা এটা দেখে বলে তোমার শরীর খারাপ। এদিকে ক্যামেলিয়া সিএমও ওকে একটা সুন্দর ডিজাইন করতে যায়, যার জন্য ও আইডিয়া খোঁজার জন্য মার্কেটের মধ্যে বাসটা থামিয়ে নেমে পড়ে। তারপর ওর ভাইকে দেখি যে এখানে কার্টুন ক্যারেক্টার বানাতো। এখানে উনাকে দেখে ওর প্রথম দেখাতেই ভালো লেগে যায়, তাই স্ট্রং গার্ল হিসেবে ওর একটা অ্যানিম ভিডিও বানাতে থাকে, যেখানে উনাকে ওর বাড়ির সামনে গাড়ি থেকে নামতে দেখে অবাক হয়ে যায়, যেখানে উনবকের সাথেও দেখে বুঝতে পারে যে উনা আসলে উনবকের বডিগার্ড। তারপরে ও মনে মনে খুশিই হয়, কারণ উনা ওর পাশের বাড়িতে থাকে। এদিকে হংডোকে দেখি মার্কেটের মধ্যেও ফলের ছবি তুলতে থাকে, সেখান থেকে আইডিয়া বের করার কথা ভাবে যে এখান থেকে কোরিয়ান ট্র্যাডিশনাল ডিজাইন আমি পেয়ে যাব, যেমনটা ম্যাম বলেছে। এদিকে উনবকের প্রচণ্ড শরীর খারাপ করতে লাগে, যে কারণে জ্বর আসার কারণে ও নিজের মরণ কথা মনে করে, যেখানে ওর গ্রামের প্রধান ওকে বলেছিল যে তোমাকে একাই থাকতে হবে সকলকে ভুলে, কারণ পরবর্তী কিং তুমিই হতে যাচ্ছ গ্রামের প্রধান। এটা শোনার পর উনবকের মন ভেঙে যায়, কারণ ওর মা বোনের জন্য খুবই কাঁদছিল, ওর মা বোন ওকে ছেড়ে চলে গেছিল। তারপরে উনাকে দেখতে পাই, উনার সাথে হংহাক এখানে চলে আসে। হংহাক ওকে বলে আমি তোমাকে দেখেছিলাম, দেখি চিনতে পেরেছি, তুমি সেই স্ট্রং গার্ল মেয়েটা না? তখন উনা বলে যে হ্যাঁ আমি, কেন কি দরকার, আর তুমি ইয়াং মাস্টারকে কি করে চিনলে? তখন এখানে হংহাক সবটা বলে যে উনবকের সাথে ও কলেজে একসাথে বন্ধুত্ব ছিল। তারপরে ও এখানে দেখা করতে আসে। রুমের ভেতর অনেকবার বেল বাজানোর পরও উনবক দরজা না খুললে রুমে গিয়ে দেখে যে উনবকের প্রচণ্ড জ্বর হয়েছে, অসুস্থ হয়ে শুয়ে রয়েছে। এদিকে উনার কাছে ও হেল্পও চায় না।
তারপর সিনে হংডোকে দেখি ও এখানে বাজার করছে, ক্যাকড়া কিনছে। সেখানে বাজার করতে করতে ভাইয়ের ফোন আসে, জানতে পারে উনবকের খুবই শরীর খারাপ, তাই তাড়াতাড়ি বাজার করে ও এখানে ভিডিও দেখে দেখে সুন্দর একটা রান্না বানানোর চেষ্টা করে আর রান্নায় সব মিলিয়ে মিলিয়ে ইনগ্রিডিয়েন্টস দেয়। তারপরে এদিকে দেখি উনবকে শরীর খারাপ অবস্থাতেও কাজ করছে বসে বসে। তারপর হঠাৎই ও খেয়াল করো দরজায় কলিং বেল বাজিয়ে হংডো চলে এসেছে। হংডোকে দেখে বলে, তুমি এখানে কি করছো ম্যাডাম? তো ম্যাডাম এসে ওকে বলে, আমি তোমার জন্য খাবার এনেছি। তো এতটাই ভদ্রসভ্য রিচুয়ালস ছিল উনবকের, ও একা না খেয়ে হংডোকেও এক বাটি খাবার শেয়ার করে। হংডো খেতে না চাইলেও যখন বলে আমরা দুজনে একসাথেই খাই তাহলে, তারপরও খেতে শুরু করে। হংডো যখন ওকে খাবারগুলো বেড়ে দেয় তখনও ওটা অস্বস্তি ফিল করতে থাকে। দূরে বসে উনবক সেই খাবারগুলো খেতে থাকে। তারপরে আমরা হংহাককে দেখি। হংহাক ঘরে গিয়ে দেখে যে ওর দিদি কিছু একটা বানিয়েছে ক্যাকড়া, কিন্তু এগুলো নকল আর খারাপ জিনিস ছিল। ততক্ষণে হংডো আর উনবক দুজনেরই খাওয়া শেষ হয়ে গেছে। এরপর বাসন মাজা নিয়ে টানাটানি হতে থাকে। হংডো এখানে বাসন মাজতে চলে যায়, যেটা উনবকের খারাপ লাগে। এমনকি ওর ফ্রিজেও দেখতে পায় কোনো খাবার ছিল না, তাই জন্য উনবকের ফ্রিজে হংডো বাকি প্রডিজিটা রেখে দিয়ে আসে। তারপর ওকে ঘুমিয়ে পড়ে আর ওর টেবিলে ওষুধ জল সব রেখে দিয়ে আসে। উনবক রেস্ট করে গায়ে চাপাও দিয়ে দেয়। তখন হংডো বলে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তারপর ওর মাথায় হাত দিয়ে দেখে সত্যি ওর অনেকটা জ্বর। তারপর ওখান থেকে আস্তে আস্তে পা টিপে বেরিয়ে চলে যায়, দরজা বন্ধ করে পালিয়ে যায়। এদিকে ঘুমের ঘোরে উনবক ভুলভাল বকতে থাকে। উনবকের যখন ঘুম ভাঙে তখন ওর শরীর অনেকটাই সুস্থ। সকালে ঘুম থেকে উঠেও এখানে হংডোর একটা ছোট্ট চিঠি পায়। হংডোকে বলে, তোমার প্রতি আমার অনেক ঋণ রয়েছে। এদিকে ক্যামিলা সিইও বলে, তোমার এই ডিজাইনগুলো একদমই ভালো হয়নি, নতুন আইডিয়া এনেছো কিন্তু এর মধ্যে সেরকম জোশ ব্যাপারটা নেই। এটা শোনার পর হংডোকে বলে ডিজাইনারের অ্যাসিস্ট্যান্ট যে তোমাকে আরও ভালো কিছু এখানে ডিজাইন করে আনতে হবে। এরপর বলে নিজের ড্রেস আগে বদলাও। তার জন্য ক্যামেলিয়ার স্পেশাল গেস্ট রুমে ওকে নিয়ে যাওয়া হয়, যে ড্রেসিং রুম থেকে ওকে বেছে নিতে বলা হয় নিজের পছন্দের ড্রেস। হংডো সেখান থেকে ড্রেস পছন্দ করে নেয়। এদিকে উনবক পুলিশ স্টেশনে গিয়ে ওই খুনিগুলোকে খুঁজতে থাকে। এখানে বলে, আর কোনো ফাইল কি আছে? পুলিশ অফিসার বলে, পুরনো ফাইল আছে, তবে সেগুলো আমাদেরকে খুঁজতে হবে। পরের দিন আমরা হংডোকে দেখি ও আবারও ডিজাইনার খোঁজার জন্য এখানে কোরিয়ান ট্র্যাডিশন একটা শপে চলে যায়। সেখানকার কিছু ট্র্যাডিশন জিনিসপত্র থেকে ছবি তুলে তুলে আইডিয়া বের করার চেষ্টা করে। তারপরে এখানে উনবককে দেখি সে নিজের কাজে ব্যস্ত। ফ্রিজ খুলে দেখে ওর জন্য হংডো আদর করে খাবার রেখে গেছে আর নোটও লিখে গেছে যে তুমি সেগুলো খেয়ে সুস্থ হয়ে যাও। তারপর বাড়ি ফিরে এসে হংডো আবার ওই ব্যাগগুলো বানাতে শুরু করে, কিন্তু ও এবারও রিজেক্ট হয়ে যায়। ক্যামেলিয়ার বস বলে, এই ব্যাগগুলো নতুনত্ব কিছু নয়, তুমি নতুনত্ব কিছু বানায়। এবার হংডো মনে মনে ভেঙে পড়ে, ভাবে আমি কি করে কি পারবো। তারপরে সিনে আমরা এখানে জুনোকে দেখি। জুনো এখানে ট্র্যাডিশনাল জিনিসগুলো দেখার সময় কিছু একটা যেন ফিল করে, যেটাও আগেও দেখেছে। এদিকে চোরগুলো সেদিনের ভিডিও দেখার সময় একটা ঘটনা মনে পড়ে যায়, আগুন লাগার দিনের ঘটনাটা। ক্যামিলিয়া সিইও এখানে একটা ব্যাগ কথা তৈরি করার জন্য যখন মন খারাপ হয়ে যায়, হংডো ভাবে আমি কি তাহলে এই কাজটা ছেড়ে দেবো, আমি কি আদৌ পারবো? নিজের ওপরের আত্মবিশ্বাসও আবারও আস্তে আস্তে ভাঙিয়ে ফেলতে থাকে। নিজের বাড়িতে ফিরে অস্বস্তি ফিল করে ওখানে শুতে যায়। তখনই ও ছবি দেখতে দেখতে হঠাৎই ওর মাথায় একটা ছবি আসে, যে ছবিটা এখানে সিয়ংসান গ্রামের ছিল। একবারও যখন সিয়ংসান গ্রামে বেড়াতে গেছিল তখন হাতের মধ্যে ওই ব্রেসলেটের মতন জিনিসটা ঝুলিয়ে একজন লোককেও আসতে দেখেছিল, আর সেটাকেই ও হাত দিয়ে চেপে ধরে ছবি তুলেছিল। আর সেই ছবিটার দ্বারাই ও ডিজাইন করে একটা সুন্দর জিনিস বানায়, যে জিনিসটা বিয়ের টোকেন হিসাবে দেওয়া হবে। এই ডিজাইনটা দেখার পর ক্যামিলিয়ার সিইওর প্রচুর পছন্দ হয়, বলে হ্যাঁ এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে, আর জিনিসটা তাহলে তুমি তাড়াতাড়ি বানিয়ে ফেলো। এটা শোনার পর হংডো অসংখ্য ধন্যবাদ জানায় আর ক্যামিলিয়ার সিইওকে অনেক অনেক অভিনন্দন। তারপরে আমরা জুনোকে দেখি। জুনোর কাছ থেকে এখানে যে রেস্টুরেন্টে খাবার সার্ভ করছিল সেখানেই গেস্ট হিসেবে ক্যামিলিয়ার সিইও আর এখানে সিয়ংসান গ্রামের এখানে ডিরেক্টর এসেছিল। এখানে এদের মধ্যে কথা হতে থাকে যে ক্যামেলিয়ার বস এখানে সিয়ংসান গ্রামে নিজের শ্যুট করতে চায়, কিন্তু সিয়ংসান গ্রাম খুব প্রিজারভেটিভ গ্রাম, এখানে ওই ধরনের কাজ করা সম্ভব নয়। এখানে ডিটেকটিভ বা এই ডিরেক্টর ওটাই বারণ করে দেয়।
ধরা পড়া সেই চোরটিকে উনবক নিজের গ্রামের বাড়িতে এনে রেখেছে, কিন্তু তার তো আবার মুখে মাছ মাংস ছাড়া কিছু রোচে না। তাই ওখানকার কেয়ারটেকারদের সাথে সে ঝামেলা করতে থাকে। তখন কেয়ারটেকাররা ওনার চিৎকারে ভয় পেয়ে গিয়ে বলে, ঠিক আছে পরের দিন থেকে তাহলে তোমাকে ডিম খেতে দেবো, এখানে মাছ মাংস খাওয়া হয় না সেভাবে, তুমি তো সবজি খেতে খাওয়াই শরীরের পক্ষে ভালো। লোকটা তাও গজর গজর করেই যায়। এখানে কেয়ারটেকার মহিলাটি বাইরে এসে বলে যে তোমাকে দেখে আমার মনে হয় মেরে ফাটিয়ে দিই। তারপর যাই হোক খাবার খেয়ে উনি আবারও ঘরের ভিতর ঢুকে যায়, ঠিক মনে হয় যেন জেলখানা। এরপর আমরা হংডোকে দেখি প্রায় দিনই ও উনবকের জন্য খাবার দাবার প্যাক করে পাঠাতো, আর ওর ভাইকে বলতো সেটা পার্সেল করার জন্য। এখানে যখনই হংহাক আর উনা একসাথে বেরোতো তখনই ওরা দুজনে এক্সাইটেড হয়ে যেত। এরকমই একটা দিনে বলে, আমি তোমার সঙ্গে তোমাকে একসাথে যেতে চাই, কিন্তু তোকে একদমই উনা পাত্তা দেয় না, বলে বেশি কাছাকাছি আসার চেষ্টা করলে আমি তোমাকে বুঝিয়ে দেবো যে তুমি আমার পৃথিবীতে এক্সিস্টই করো না। এবার এইটাকে নিয়েও একটা সুন্দর অ্যানিমেশন বানিয়ে নেয়। তারপরের সিনে আমরা আবার উনবককে দেখি। উনবক ভাবে যে আমার উপর মাস্টারের আবারও একটা ঋণ রয়ে গেছে। ঠিক তখনই ওর ফোনে একটা ফোন আসে। ওর আগের হারিয়ে যাওয়া দিদি ওকে ফোন করে বলে, তোর সাথে আমার কিছু কথা আছে, যার মুখটা দেখানো হয় না। গলাটা শোনার পরই উনবক কষ্টে বলে, আমার কোনো দিদি বা কেউ নেই। এদিকে হংডোর বাড়িতে আবার ওর জন্য রান্না করে খাবার দিতে আসে। দরজার কলিং বেল বাজালেও এখানে উনবক দরজা খোলে না। পরে যখন ও উনবককে দেখতে পায় তখন খাবারটা দিতে যায়। উনবক বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু তোমারও এত কষ্ট করার দরকার ছিল না। চলো আমরা একসাথে একটু ড্রিঙ্ক করি, তুমি কি যাবে আমার সাথে? কিন্তু দুজনে ড্রিঙ্ক করতে গিয়েও দুজন দুজনের সামনাসামনি টেবিলে বসে না, পিঠো পিঠো হয়ে বসে থাকে। এটা দেখার পর যখন হংডোকে কারণ জিজ্ঞেস করে আজকে ড্রিঙ্ক করার, তখন উনবককে সেরকমভাবে কিছুই বলে না, শুধু বলে যে আমি একটা ভুল করেছি। ধরো তোমার কাছের কোনো মানুষ তোমার থেকে অনেক দূরে চলে গেছে, পরে ফিরে আসতে চাইলে তাকে তুমি মেনে নেবে? তো এই প্রশ্নটা উনবক এখানে হংডোকে করে বসে। হংডো বলে যে এটা সময়ের উপর নির্ভর করছে। ঠিক সেই মুহূর্ত ফিল করো ওর পিঠে উনবক হেলান দিয়ে শুয়ে পড়েছে। ও সরে গিয়ে দেখে যে উনবক এদিকে ঘুমিয়ে কাদা, মানে অ্যাকচুয়ালি ওর নেশা হয়ে গেছিল। তারপর ওকে ধরে ধরে কোনো রকমে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই অবস্থা তো ও এখানে হংডোর সাথে ডিস্টেন্স মেনটেন করতে চায়, কিন্তু হংডো বিশেষ পাত্তা না দিয়ে বলে, চলো আমি তোমার গার্লফ্রেন্ড, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি, আর তোমার জন্য আমি সব করতে পারি। এটা শোনার পর হঠাৎ করে ওর হাত ধরে নেয় উনবক, বলে ঠিক আছে তুমি আমার জন্য অপেক্ষা করো। উনবকে যাতে নেশা কেটে যায় ওর জন্যই সিরাপ আনতে যায়। উনবক এখানে হংডোর জন্য অপেক্ষা করতে থাকে আর কাউন্টিং করতে শুরু করে। ও মনে মনে ভাবে যে হয়তো ওর মা আর দিদির মতন এখানে হংডো কোনোদিন আর ফিরে আসবে না। সত্যি সত্যি ক্যামেলিয়ার বসের ফোন আসে, ওকে আধ ঘন্টার মধ্যে যেতে বলে, কারণ একটা জরুরি মিটিং রয়েছে। কিন্তু মিটিংটায় ও কীভাবে অ্যাটেন্ড করবে, তাই ও ছুটতে ছুটতে উনবকের খাবারগুলো কিনে ওকে খাবারগুলো দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর এরপর দেখানো হয় ছোটবেলার ঘটনা, যেখানে উনবক জ্বর হওয়ার পর ওর মা আর বোনকে কাছে থাকতে বলেছিল, কিন্তু ওরা মিথ্যে কথা বলে বাড়ি ছেড়ে চলে যায় যে আমাদের একটা জরুরি কাজ রয়েছে। যে কারণে উনবকের ছেলেবেলাটা পুরো একার সঙ্গে কেটেছে। ও প্রচুর কান্নাকাটি করেছে আর ওর দাদু ওকে অনেক স্ট্রং বানিয়েছে, যে দেখছিস তো মানুষকে বিশ্বাস করার প্রতিফল এটাই হয়। তারপরেও মনে মনে ভাবতো এই ব্রিজ দিয়েই আমার মার বোন আসবে, কিন্তু অপেক্ষা ওর করতেই থাকে, সেই অপেক্ষার আর শেষ হয় না। তাই ও কোনো যোগাযোগ রাখতে চায়নি। তারপরে ও একা হয়ে গিয়ে একদম কান্নাকাটি ছেড়ে দিয়ে নিজেকে স্ট্রং করার কথা ভাবে। আর এখানে কাউন্টিং ওর শেষ হয়ে যাওয়ার পর উঠে চলে যেতে যায়, কিন্তু উনবককে দেখে ওর মনে সাহস আসে যে সবাই ছেড়ে যায় না। আর এরপরই ওরা দুজন দুজনের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। হংডো এখানে উনবককে বাড়ি পৌঁছে দিয়ে নিজের সিইওর সাথে দেখাটাও সেরে নেয় তাড়াতাড়ি।